মুশফিক তানজিদের চোটে দ্বিতীয় টেস্টের আগে ম্যাকাইতে দুশ্চিন্তা আর বাংলাদেশে চলছে নতুন বৈভব খোঁজার মিশন। নারী ক্রিকেটে কোচ হওয়ার দৌড়ে সাবেক তারকারা, অন্যদিকে অনিশ্চয়তায় দেশের ঘরোয়া ফুটবল। ফিফায় কোণঠাসা হয়ে পড়েছেন ইনফান্তিনো। আর নতুন মৌসুমে রিয়াল বার্সার লড়াইয়ে স্পেনের মিডফিল্ডে কি হতে যাচ্ছে গেম চেঞ্জার? ক্রিকেট ফুটবলের এমন সব আলোচিত খবর নিয়ে আজকের এপি স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি সাদাতুর রাফি। দ্বিতীয় টেস্টের আগে চোটের শঙ্কা বাংলাদেশ শিবিরে। ম্যাকাইয়ে অনুশীলনের সময় আঙুলে বলের আঘাত পেয়ে নেটে বসে পড়েন মুশফিকুর রহিম। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে অবশ্য আবারও ব্যাটিংয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। অন্যদিকে তানজিদ হাসান তামিমকেও এদিন দেখা যায়নি ব্যাট করতে। দলের সঙ্গে ওয়ার্ম আপ ও ফিল্ডিং সেশন করলেও নেটে ব্যাট হাতে নামেননি তানজিদ হাসান তামিম। জানা গেছে ঘাড়ে কিছুটা ব্যথা অনুভব করায় তাকে ব্যাটিং থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর অন্যদিকে নেটে তাসকিনের বলে আঘাত পাওয়া মুশফিকুর রহিমের চোট খুব একটা গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। তবে ইনফর্ম এই দুই ব্যাটারের চোট কিছুটা হলেও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ক্রিকেটারদের আর্থিক ক্ষতির মুখে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চাইলেই ৫-৬টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল আয়োজন করার সক্ষমতা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, কিন্তু মাঠের ক্রিকেটে স্বচ্ছতা ফেরানোর লক্ষ্যে সময় নিতে চাই ক্রিকেট বোর্ড। এমন ঘোষণার দিনেও অবশ্য ভারত সিরিজ নিয়ে কিছুটা আশার কথা শুনিয়েছেন বিসিবি বস তামিম ইকবাল। ইন্ডিয়া সিরিজ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, আমি ওই দিনও লাস্ট দিনও বলেছি, আলোচনা হচ্ছে, দুইটা বোর্ড আলোচনা করতেছে, ডেট উপরে নিচে হইতে পারে, ওটা ডিফারেন্স। আর এই টুর্নামেন্টটা কিন্তু আপাতত এখন যেহেতু একটা মিরপুরে আছে, এটা কিন্তু 2 মিনিটের মধ্যে বসুন্ধরা মাঠেও চলে যেতে পারে। এটা আমাদের নিজেদের টুর্নামেন্ট, যতক্ষণ মিরপুরটা ফ্রি আছে আমরা এখানে করার চেষ্টা করব। ইফ দ্য ইন্ডিয়া সিরিজ ইজ লকড অ্যান্ড ফিক্সড, তখন আমরা ওইভাবে করে ডিসিশনটা নিই। আই ডোন্ট থিঙ্ক, আমি তো বলেছি আই ডোন্ট থিঙ্ক এবছর বিপিএল হবে। তো আমরা এনাফ টাইম নিয়ে যদি মে এপ্রিলের মধ্যে যদি আমরা সব ফ্র্যাঞ্চাইজ লক করতে পারি, সবার যে কমিটমেন্ট ফ্র্যাঞ্চাইজগুলোর ওগুলা যদি ফুলফিল করতে পারে, আর তারপরে যদি কেউ ডিফল্ট করে, আই স্টিল হ্যাভ 3-4 মান্থস টু ফাইন্ড আনাদার ফ্র্যাঞ্চাইজ। আমি জিনিসটাকে এভাবে করে করতে চাই, সো দ্যাট বিসিবি অর বাংলাদেশ ক্রিকেট ডাজন্ট কাম আন্ডার দ্যাট এগেইন ওই একটা ঝামেলার মধ্যে। সো একটা সিস্টেম্যাটিক করে we will have every intention and we will try and do everything possible এটা আমরা নেক্সট ইয়ার হোস্ট করতে পারি। বৈভব সূর্যবংশীর মতো বাংলাদেশেও কি আছে কোনো বিস্ময় বালক? সেই খোঁজাই এবার বয়সের দেয়াল ভাঙছে বিসিবি। অনূর্ধ্ব 17, 19 আর 23 তিন বয়সের ক্রিকেটারদের এক মঞ্চে এনে বিশেষ টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। সিনিয়রদের টপকে যারা নজর কাড়বে তারাই হতে পারে বাংলাদেশের ফিউচার স্টার। তরুণ প্রতিভা খোঁজার বাকিটা রিপোর্টে। বাংলাদেশের বৈভব সূর্যবংশী খুঁজছে বিসিবি। শুনতে অবাক লাগলেও ভারতের এই বিস্ময় বালকের গল্পটাই যেন নতুন করে ভাবিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বয়সভিত্তিক ক্রিকেটে ভালো করা আর সিনিয়রদের বিপক্ষে নিজেদের প্রমাণ করা দুটো যে এক নয়, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন বৈভব। তরুণ প্রতিভা খুঁজতে বিসিবিও তাই এবার বয়সের গণ্ডি ভাঙার পথে হাঁটছে। চলতি মাসের শেষ সপ্তাহে বিশেষ একটি টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি, যেখানে অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19 ও অনূর্ধ্ব 23 খেলবে 3 বয়সের ক্রিকেটাররা। অর্থাৎ একই বয়সের ক্রিকেটারদের বিপক্ষে খেলার পুরনো কাঠামো থেকে বেরিয়ে এবার অপেক্ষাকৃত জুনিয়রদের সামনে সুযোগ থাকছে আরও সিনিয়রদের সঙ্গে লড়াই করার। বয়সে বড় ক্রিকেটারদের বিপক্ষে কে কতটা মানিয়ে নিতে পারে, চাপ সামলাতে পারে কিংবা নিজেদের সামর্থ্যটা দেখাতে পারে, সেটাই হবে এই আয়োজনের অন্যতম বড় পরীক্ষা। বয়সে কয়েক ধাপ এগিয়ে থাকা ক্রিকেটারের বিপক্ষে পারফর্ম করা সবসময়ই চ্যালেঞ্জিং, আর সেই চ্যালেঞ্জ যারা উতরাতে পারবে তারাই হয়ে উঠবে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ। বিসিবিও তাই তাদের স্পেশাল ট্যালেন্ট হিসেবে চিহ্নিত করে দিতে পারে স্পেশাল ট্রিটমেন্ট। এবারই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে ব্যতিক্রমী এই টুর্নামেন্ট, যেখানে বয়স নয় পারফরম্যান্সই হবে প্রতিভা চেনার মাপকাঠি। পুরো টুর্নামেন্ট থেকে যদি 2-3 জন স্পেশাল ট্যালেন্টও পাওয়া যায়, তবে সেটাই হবে এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট। শুকতারা, পান্না, আদুরি, শামিমা নারী ক্রিকেটের পরিচিত মুখ। এতদিন তারা লাল সবুজের হয়ে ক্রিকেট খেলেছেন, এবার ক্রিকেটার তৈরি করবেন। বিসিবির বিভাগীয় নারী কোচ হতে আবেদন করেছেন। 8টি বিভাগের জন্য বোর্ডে জমা পড়েছে 40টি সিভি। বিস্তারিত সাজ্জাদ খানের রিপোর্টে। 2018 এশিয়া কাপ জয়, সেই কবেই বাংলাদেশ নারী দল জানান দিয়েছে অপার সম্ভাবনার। তারপরও পাইপলাইন তৈরিতে নেওয়া হয়নি
বড় কোনো উদ্যোগ। নারী ক্রিকেটের ভিত্তি মজবুত করতে এবার দেশের বিভাগগুলোতে নারী কোচ নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ওয়েবসাইটে প্রকাশিত পদের খেতাবি নাম বিভাগীয় কোচ অথবা ফিমেল স্কাউট। বিসিবিতে আবেদন জমা পড়েছে 40টি। কোচিং করানোর পাশাপাশি সাবেক ক্রিকেটাররা প্রতিভা অন্বেষণও করবেন। বিসিবির নারী উইং চেয়ারম্যানের আশা, সাবেকদের দেখে নতুনরা উৎসাহ পাবেন। যারা কোচিং পেশায় আছে তাদেরকে ইনভলভ করা, যাতে প্রত্যেকটি ডিভিশনে একটি শক্তিশালী দল গঠন করতে পারে প্রত্যেকটি ডিভিশনে। সেখানে মেয়ে কোচ রাখার একটি কারণ যে আমাদের এই মেয়েদের দেখে অন্য মেয়েরা অনুপ্রাণিত হবে এবং তার জাতীয় দলের বাইরে থাকা রুমান আহমেদ কোচ হিসেবে নন, তার বোর্ডে আসার ইচ্ছা অন্য কোনো রোলে, সেটি হতে পারে নির্বাচক হিসাবে। তবে আয়শা রহমান শুক্তারা, শামিমা সুলতানা, রেশমা আক্তার আদুরি, পান্না ঘোষ সহ 40 ক্রিকেটার আবেদন করেছেন বলে জানা গেছে। সাজ্জাদ খান, এশিয়া পোস্ট। হামজার আগমনে জাতীয় দলে পরিবর্তনের ছোঁয়া লাগলেও বদলায়নি ঘরোয়া ফুটবলের চিত্র। 25 আগস্ট ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম, তবে এখনো নিশ্চিত নয় কয়টি দল অংশ নেবে টুর্নামেন্টে। কে খেলবে কার বিপক্ষে সেটাও অজানা ক্লাবগুলোর। এমন অনিশ্চয়তার মধ্যেও কিভাবে চলছে ক্লাবগুলো জানার চেষ্টা করেছেন রাকিবুল হক। হামজাদের আগমনে জাতীয় দলের চিত্র বদলালেও পরিবর্তনের ছোঁয়া লাগেনি দেশের ঘরোয়া ফুটবলে। ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর ঘোষণা বাফুফের। সূচি অনুযায়ী 25 আগস্ট শুরু হবে ফেডারেশন কাপ। মাত্র 5 দিন বাকি থাকলেও অধিকাংশ ক্লাবই শুরু করেনি ক্যাম্প। ফেড কাপ শুরুর 5 দিন বাকি থাকলেও এখনো অন্য ক্লাবগুলো জানে না ঠিক কয়টি ক্লাব নিয়ে হবে এবারের মৌসুম। হয়নি টুর্নামেন্টের ড্র। ইতোমধ্যে মোহামেডান সহ কয়েকটি ক্লাব বর্তমান লীগ কমিটির পরিবর্তন চেয়ে খেলা পিছিয়ে দিতে বলেছে। ফেডারেশন কাপকে সামনে রেখে অনুশীলন শুরু ফোর্টিসের, তবে ক্লাবটি এখনও জানে না কারা তাদের প্রতিপক্ষ। অনিশ্চয়তাকে সঙ্গী করেই মাঠের অনুশীলনে দলটি। খেলা কি হবে কি হবে না এখনো কোনো কিছুই কোনো কনফার্মেশন আমরা পাই নাই। যেহেতু ফেডারেশন আমাদেরকে যে চিঠি দিয়েছে আমরা ফিকচারের অপেক্ষায় আছি, বাট 25 তারিখ মাথায় রেখে আমরা অনুশীলন করতেছি। লিগের নবাগত ক্লাব চট্টগ্রাম সিটি এফসি শুরু করেনি মাঠের অনুশীলন। অনিশ্চয়তায় দিন পার করছে ক্লাবটির কর্মকর্তারা। তো আগামী 25 তারিখ ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু বাস্তব পরিস্থিতি বিবেচনা করলে আমরা এখন আমাদের ক্যাম্প শুরু করতে পারিনি। আমরা বিশ্বাস করি যথাযথ প্রস্তুতির সুযোগ পেলে চট্টগ্রাম সিটি এফসি ইনশাল্লাহ ভালো ফুটবল উপহার দিবে, ফেডারেশন কাপের প্রতিদ্বন্দ্বীপূর্ণ আকর্ষণীয় করে তুলতে সক্ষম হবে। হামজাদের আগমনে জাতীয় দল নিয়ে সবাই বেশ আশাবাদী হলেও বিপরীত চিত্র ডোমেস্টিক ফুটবলে। নেই কোনো সূচি, ক্লাবগুলো জানে না কবে কার বিপক্ষে ম্যাচ, এমনকি কোন দল কোন মাঠে খেলবে তাও অজানা। সব মিলিয়ে ঘরোয়া ফুটবলের অবস্থা অনেকটাই নাজেহাল। রাকিবুল হক, এশিয়া পোস্ট। দিনকে দিন যেন একঘরে হয়ে যাচ্ছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। একের পর এক গুরুত্বপূর্ণ ও কাছের মানুষগুলো তার পাশ থেকে সরে দাঁড়াচ্ছে। সম্প্রতি ফিফার চিফ অপারেটিং অফিসার কেভিন লামোরকে বরখাস্ত করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে তার জন্য। কি অপেক্ষা করছে ইনফান্তিনোর ভাগ্যে? ইখতিয়ার বকুলের রিপোর্ট। সমালোচনার 3 সপ্তাহ পরই লামোরকে সরিয়ে দিল ফিফা। এই সিদ্ধান্তই যেন কাল হয়ে দাঁড়ালো ইনফান্তিনোর বিরুদ্ধে খোদ ফিফার ভিতরই এবার বিদ্রোহ শুরু হয়েছে। বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার সমালোচনা করেছিলেন ফিফার প্রধান অপারেটিং অফিসার কেভিন লামোর। তিনি বলেছিলেন এটি একজন ব্যক্তির প্রকল্প, আর সেই সমালোচনার কয়েক সপ্তাহ পরই ফিফা থেকে বিদায় নিতে হয় তাকে। কিন্তু লামোরের বিদায় যেন আগুনে ঘি ঢেলেছে। ফিফার সহ সভাপতি সান্দার্স চ্যানি বলেছেন লামোরকে সরিয়ে দেওয়াই ছিল শেষ খড়কুটো। এরপরে তিনি ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেন। তবে ইনফান্তিনোর বিরুদ্ধে এখন একা চ্যানি নন, আরও কয়েকজন ফিফা সহ সভাপতিও তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এদের মধ্যে রয়েছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন, এফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এবং কনকাকাফ সভাপতি ভিক্তর মন্তাগোলিয়ানো ইনফান্তিনোর সমালোচনা করেছেন। বন্ধু হিসেবে পরিচিত ইসরায়েলও ইনফান্তিনোর পূর্ণ নির্বাচন থেকে সমর্থন প্রত্যাহার করেছে। ফিফার বাইরেই নয়, এবার খোদ ফিফার ভিতর থেকেই উঠেছে ইনফান্তিনোর বিরুদ্ধে আওয়াজ। 2027 সালের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন শক্ত হচ্ছে তার বিরুদ্ধে এই বিদ্রোহ। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট। নতুন মৌসুমে বার্সেলোনার সামনে দাঁড়াতে পারবে তো রিয়াল মাদ্রিদ, নাকি এবারও মুখ থুবড়ে পড়বে ক্লাব ফুটবলের পরাশক্তিদের? বিশ্বকাপে আর্জেন্টিনা ফ্রান্সের মতো দলকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করা স্পেনের মিডফিল্ড
রদ্রি, পেদ্রি, ওলমো ত্রয়ীকে থামাতে কি পরিকল্পনা আছে হোসে মরিনহোর? বিস্তারিত জানাচ্ছেন ফাতিন ইশরাক। পেদ্রি, গাভি, অলমো তো ছিলেনই, সেই সঙ্গে যোগ দিলেন রদ্রিও। টানা 2 মৌসুম ধরে রিয়ালকে ডমিনেট করা বার্সেলোনার মিডফিল্ডকে এখন বিশ্বের সেরা বললেও হয়তো ভুল হবে না। কিছুদিন আগেই এই মিডফিল্ড আর্জেন্টিনা, ফ্রান্সের মতো বিশ্বসেরা দলগুলো নিয়ে বিশ্বকাপের মঞ্চে রীতিমতো ছেলে খেলা করেছে। তাই তো নতুন মৌসুমের আগে প্রশ্ন উঠেছে, এই মিডফিল্ডকে টপকে নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে পারবে তো রিয়াল মাদ্রিদ? বার্সেলোনার এই মিডফিল্ডের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ। রিয়ালের আক্রমণ ভাগ শক্তিশালী হলেও বার্সার মিড থেকে বল পাওয়াটা নতুন মৌসুমে বেশ কঠিনই হতে যাচ্ছে তাদের জন্য। রদ্রি, পেদ্রি, ওলমোকে একই সঙ্গে খেলানো গেলে এটাই যে বার্সার নিশ্চিত প্রথম পছন্দের মিডফিল্ড তা এখনো বলা যাচ্ছে না। হান্সি ফ্লিকের হাতে গাভি, ফার্মিন লোপেজ, ফ্র্যাঙ্কি ডি জং সহ আরও একাধিক বিকল্প আছে। ফলে প্রতিপক্ষ ম্যাচের পরিস্থিতি কিংবা খেলোয়াড়দের ফিটনেস অনুযায়ী বদলাতে পারে মাঝমাঠের কাঠামো। যদিও রদ্রির ক্ষেত্রে বড় প্রশ্ন থাকছে, দীর্ঘ ইনজুরি কাটিয়ে পুরো মৌসুমে তিনি কতটা ধারাবাহিক থাকতে পারেন। তবে ফ্লিকের বিশ্বাস, রদ্রি শুধু বার্সার মাঝমাঠকে শক্তিশালী করবেন না, দলের অন্য খেলোয়াড়দেরও আরও ভালো করে তুলবেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে ব্যাকফুটে ঠেলে দেওয়ারও সুযোগ কম, কারণ মরিনহোর হাতে অস্ত্রের অভাব নেই। বেলিংহ্যাম, ভালভার্দে, কামাভিঙ্গা, চুয়েমেনি, এর সঙ্গে যোগ হয়েছে ম্যানচেস্টার সিটির সাবেক অধিনায়ক বের্নার্দো সিলভা। যদিও ক্রুস, মদ্রিচ পরবর্তী মাঝমাঠ এখনও সেই নির্দিষ্ট নিয়ন্ত্রকের জায়গাটি পুরোপুরি সমাধান হয়েছে কিনা সেটা অনিশ্চিত। আর তাই তো মরিনহো প্রি সিজনে একাধিক কম্বিনেশন পরীক্ষা করেছেন, এমনকি বের্নার্দো সিলভাকে কামাভিঙ্গার সঙ্গে ডাবল পিভটেও খেলিয়েছেন। আর এখানেই মরিনহোর সবচেয়ে বড় পরীক্ষা। বার্সেলোনা যদি বল দখলে রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে চায়, রিয়ালকে হতে হবে আরও সংগঠিত। রদ্রিকে প্রেস করে অস্বস্তিতে ফেলতে হবে, পেদ্রির পাসিং লেন বন্ধ করতে হবে এবং অলমোকে ফাঁকা জায়গা দেওয়া যাবে না। অন্যদিকে বল যখন রিয়ালের পায়ে থাকবে, তখন বেলিংহ্যাম, ভালভার্দে, বের্নার্দোর মতো খেলোয়াড়দের মাধ্যমে দ্রুত ট্রানজিশন তৈরি করাই হতে পারে মরিনহোর বড় অস্ত্র। আর সামনে এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র থাকায় কাউন্টার অ্যাটাকে রিয়াল যে ভয়ঙ্কর তা নিয়ে কোনো সন্দেহ নেই। মাঝমাঠে অপশনের অভাব নেই কারোই, তবে তাদেরকে কার্যকরভাবে ব্যবহার করাই এখন ফ্লিক, মরিনহোর প্রধান লক্ষ্য। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট। এই ছিল আজকের এপি স্পোর্টসের গুরুত্বপূর্ণ সব খবর। ক্রিকেট কিংবা ফুটবল খেলার মাঠের প্রতিটি ঘটনা ভিন্নভাবে দেখতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন এপি স্পোর্টসে।